আজকের এসএনএমি দেখার পরে এবার সত্যিই আমার মনে হচ্ছে যে সামারস্লামে আমরা গান্থার এবং নিকলডিসের মধ্যে ম্যাচ দেখতে পাবো। এটা ভালো কথা, তবে রোমান রেঞ্জের এটা কি রকম চামচামু মার্কা সেগমেন্ট ছিল আমি বুঝলাম না। যাই হোক, আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? শেষ হয়েছে আরও একটি স্যাটারডে নাইট মেন ইভেন্ট, আর এই ভিডিওতে এই শোটারই সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথম ম্যাচ হিসেবেই আমরা ব্রি বেলা এবং পেইজ ভার্সেস ফেটাল ইনফ্লুয়েন্সের মধ্যে আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই। তবে জানিয়ে রাখা ভালো, এই ম্যাচ হবার আগেও কিন্তু ট্রিক উইলিয়ামসের একটা ম্যাচ হয়েছে এবং ওবাফে মেরি স্টেফনি ম্যাকম্যানের সাথে একটা সেগমেন্ট হয়েছে। তবে ওটা আমাদের জন্য ছিল না, ওটা এই শো এর অংশ ছিল না, ওটা নিউ ইয়র্কের অডিয়েন্সদের জন্য স্পেশাল সার্ভিস ছিল। তবে আই থিঙ্ক ওটা আপনারা ডাব্লিউডাব্লিউ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডিতে দেখতে পাবেন। যাই হোক, যেটা আমাদের জন্য ছিল, এবার আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলি। তো যেমনটা বললাম যে প্রথমেই আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ব্রি বেলা এবং পেইজ ভার্সেস ফেটাল ইনফ্লুয়েন্সের মধ্যে ম্যাচ দেখতে পাই। দুই টিম রিংয়ের মধ্যে আসে, অফিসিয়ালি ম্যাচটা স্টার্ট হয়। শুরু থেকেই কিন্তু দুই টিমের মধ্যে অনেক বেশি অ্যাগ্রেশন ছিল। আর এখানে ফ্যালন হ্যানলি শুরুতে ব্রি বেলাকে যে একটা থাপ্পড় মেরেছে, মানে দিন দুনিয়া উলট পালট করার মতো একটা বিষয়। তবে ব্রি বেলাও কিন্তু থেমে থাকেনি, তার কাছ থেকে আমরা ইএস কিক দেখতে পেয়েছি, ইএস লক দেখতে পেয়েছি। ড্যানিয়েল ব্র্যানের কথা কিন্তু এখানে ব্রি বেলা মনে করিয়ে দিয়েছে। যাই হোক, ম্যাচের শেষের দিকে জেসি জেন্স যেহেতু রিং সাইডে ছিল, সে এই ম্যাচের মধ্যে ঝামেলা করার চেষ্টা করে, বেশ অনেকবার ঝামেলা করেওছে। ব্রি বেলা একটা সময় এই বিষয়টাকে একটু সামালও দিয়েছে, সে জেসি জেন্সকে রিং সাইডে মেরেওছে। তবে তারপরেও কিন্তু জেসি জেন্স এখানে থেমে থাকেনি। তো এমন একটা সিকোয়েন্স আসে যেখানে পেইজ মূলত লেনি রিডকে রোল আপে নেয়, আর এদিকে জেসি জেন্স আবার পেইজকে উল্টে দেয়। মানে এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে রোল আপ করেই বেশিরভাগ সময় পেইজ এবং ব্রি বেলা কিন্তু ম্যাচগুলো জিতেছে। তবে আজকে কিন্তু এই বিষয়টা আবার এদের সাথে উল্টা হয়ে গেছে, আর এই বিষয়টা রেফারি দেখেনি। তো বলা যায় যে জেসি জেনের সাহায্যে রোল আপের মধ্য দিয়ে লেনি রিড এবং ফ্যালন হ্যানলি ব্রি বেলা এবং পেইজকে হারিয়ে তারা হয়ে গেছে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। হ্যাঁ, ফাইনালি আজকে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা হাত বদল হয়েছে, ফেটাল ইনফ্লুয়েন্স হয়ে গেছে নতুন উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে ডেনহাউজেন এবং জেডি ম্যাকডোনাল্ডের মধ্যে একটা ম্যাচ দেখতে পাই, আর এটা ছিল নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। আর জেডি ম্যাকডোনাল্ডের সঙ্গে ডমিনিক মিস্টিরিও কিন্তু রিং সাইডেই ছিল। তো যাই হোক, ম্যাচের শুরু থেকেই কিন্তু জেডি ম্যাকডোনাল্ড ডেনহাউজেনের ওপরে অনেক বেশি ডমিনেট করে, রিং সাইডে মারে, রিংয়ের মধ্যে মারে, কমেন্ট্রি টেবিলের ওপরে মারে। আর যেহেতু এটা নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ ছিল, তো সুযোগ বুঝে বুঝে ডমিনিক মিস্ট্রিও কিন্তু যে ডেনহাউজেনকে এই ম্যাচের মধ্যে বেশ ভালো মতোই মেরেছে। তো এমন একটা সিকোয়েন্স আসে, মানে এই ম্যাচের যে পুরো গল্পটা এটা কিন্তু একটা জার্সি নিয়েই হচ্ছিল। তো এই জার্সিটা দিয়ে ডমিনিক মিস্ট্রিও নিজের জুটা মুছে, আর এর থেকেও ভয়ঙ্কর যে বিষয়টা, এই জার্সি দিয়ে জেডি ম্যাকডোনাল্ড নিজের পেছন মোছে, লাইক টিস্যু পেপারের মতো ইউজ করে। তো অডিয়েন্সরা তো মারাত্মক লেভেলে বু করতেছিল এই জিনিসটার জন্য। তো যাই হোক, এখান থেকে কোনো মতে ডেনহাউজেন ফাইট ব্যাক করে, তবে লাভ হয় না। শেষের দিকে আমরা জেডি ম্যাকডোনাল্ডের কাছ থেকে একটা মুনসল্ট দেখতে পাই, তবে এটা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট হয় না। মানে এই যে মুনসল্টটা, এটা কিন্তু ডেনহাউজেনকে লাগে না। তবে এই মুনসল্টের যে ফিনিশিংটা, এটা কিন্তু মাখন। আর এই বিষয়টার জন্যই কিন্তু বারে বারে আমি জেডি ম্যাকডোনাল্ড প্রশংসা করি। তো যাই হোক, এমন একটা সিকোয়েন্স আসে যেখানে রিং সাইডে জেডি ম্যাকডোনাল্ড এবং ডমিনিক মিস্ট্রিও দুজনে মিলে একটা টেবিল বের করে, আর এই টেবিলের ওপরেই মূলত শুয়েছিল পিচ্চি হাউজেন। সেখানে আমরা আরও বেশ কয়েকটা হাউজেন দেখতে পাই, মানে মিনি হাউজেন। সবাই মিলে এসে জেডি ম্যাকডোনাল্ড এবং ডমিনিক মিস্ট্রির ওপরে অ্যাটাক করে। এদিকে জেডি ম্যাকডোনাল্ড চলে যায় র্যাম্পের ওপরে, সেখানে ক্লোনিং মেশিন ছিল, সেই মেশিনের মধ্যে ওই যে একটা খাঁচার মধ্যে বিড়াল ছিল, ওটা ঢুকিয়ে দেয়। আর সেখান থেকে একজন বেরিয়ে আসে, এটা ক্যাট হাউজেন বা আই থিঙ্ক কার্ল অ্যান্থনি বা এই টাইপের কিছু একটা নাম হবে, আমি তাকে চিনি না। তো সে মূলত রিংয়ের মধ্যে আসে, জেডি ম্যাকডোনাল্ডকে একটা জোক স্ল্যাম, এরপরে ডমিনিক মিস্ট্রিওকে ওই টেবিলের ওপরে একটা জোক স্ল্যাম মারে, দেন ডেনহাউজেন নিজের ফিনিশার লাগায়,
1-2-3 ডেনহাউজেন এই ম্যাচটা জিতে যায়। তো এটা একটা ফান ম্যাচ ছিল, তবে ওভারঅল এই ম্যাচটা কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে। আমি পার্সোনালি এই ম্যাচটাকে অনেক অনেক বেশি এনজয় করেছি। এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে লারা ভ্যালকেরিয়া এবং বেইলির মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। ভালো একটা ম্যাচ ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে দুজন কিন্তু এই ম্যাচের মধ্যে হেভি ওয়েট লেভেলে পারফর্ম করেছে। ডেঞ্জারাস লেভেলে পারফর্ম কিন্তু আমরা দুজনের কাছ থেকে এই ম্যাচের মধ্যে দেখতে পেয়েছি। ম্যাচের শুরুতেই এমন একটা সিকোয়েন্স আসে যেখানে বেইলির একটা পাঞ্চ কিন্তু মিস হয়ে লারা ভ্যালকেরিয়ার নাকে লাগে এবং এটার জন্য লারা ভ্যালকেরিয়ার নাক দিয়ে কিন্তু অনেকগুলা ব্লাড বের হয়েছে, অনেকগুলা রক্ত বের হয়েছে। মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো আর কন্টিনিউ হবে না, তবে লারা ভ্যালকেরিয়া কিন্তু এই বিষয়টাকে তোয়াক্কা না করে সে কিন্তু ম্যাচটা কন্টিনিউ করে এবং ডেঞ্জারাস লেভেলে পারফরমেন্স কিন্তু এই ম্যাচের মধ্যে লারা ভ্যালকেরিয়া আমাদেরকে দেখিয়েছে। ম্যাচের শেষের দিকে একটা সিকোয়েন্স আসে যেখানে লারা ভ্যালকেরিয়া বেইলিকে সাবমিশনে নেয় এবং পাস আউট হয়ে যায় বেইলি, যার জন্য লারা ভ্যালকেরিয়া এই ম্যাচটা জিতে যায়। তবে এই ম্যাচটা শেষ হয়ে যাবার পরেও কিন্তু লারা ভ্যালকেরিয়া নিজের অ্যাটাকিংটা কন্টিনিউ রাখে। রিং সাইডে আরও একবার কিন্তু বেইলিকে সাবমিশনে নেয়। আর তাছাড়া এই যে স্টিল স্টেপ আছে এটার উপরে কিন্তু একটা নাইট উইংসও মেরেছে লারা ভ্যালকেরিয়া বেইলিকে। আর একটা বিষয় নোটিসেবল ছিল, সেটা হলো লারা ভ্যালকেরিয়াকে কিন্তু আজকে নতুন একটা ইন্টারেন্স মিউজিক দেওয়া হয়েছে। তো এই মিউজিকটা কার কাছে মানে আপনাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে, আপনাদের এই মিউজিকটা নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। এরপর আসি আমরা মেইন ইভেন্টে। যদিও এটা মেইন ইভেন্ট ছিল না, তবে কোম্পানি কিন্তু এটাকে মেইন ইভেন্টই বলতেছিল। আর আমার তো মনে হয় যে এই ম্যাচটাকেই মূলত মেইন ইভেন্টে রাখা উচিত ছিল। যাই হোক, এখানে মূলত আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই গান্থার এবং স্যামি জেন ভার্সেস সিএম পাঙ্ক এবং কডি রুডসের মধ্যে। ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। এটা ছিল একটা সেরা ম্যাচ। ম্যাচের শুরু থেকেই কিন্তু অনেক বেশি অ্যাগ্রেশন দেখতে পেয়েছি। মানে বলা যায় যে এটা ছিল একটা ফাস্ট ফেজ হাই ভোল্টেজ ম্যাচ। একে অপরের প্রতি যে রাগ, যে ক্ষোভ, এটা কিন্তু অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল। ম্যাচের শুরু থেকেই কিন্তু একে অপরের প্রতি একেবারে ঝাঁপিয়ে পড়ে এরকম টাইপের একটা অ্যাগ্রেশন কিন্তু এই ম্যাচের মধ্যে ছিল। আর তাছাড়া এটা কিন্তু আজকের এসএনএমির ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচও ছিল। পার্সোনালি এই ম্যাচটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, ম্যাচের শুরুতেই আমরা কডির কাছ থেকে একটা পাওয়ার স্ল্যাম দেখতে পাই র্যান্ডি অর্টনের মতো করে। এরপর একটা ডিজাস্টার কিক, একটা কাটারও লাগাই কিন্তু কডি। দেন এরপরে গান্থারকে আরও একটা কাটার লাগাই। দেন এই ম্যাচের মধ্যে আবার স্যামি জেন আসে। স্যামি জেনের কাছ থেকে আমরা একটা ব্লু থান্ডার বম দেখতে পাই যেটা কডিকে মেরেছে। একটা ডাবল সাবমিশন মোমেন্ট আসে এই ম্যাচের মধ্যে। সিএম পাঙ্ক স্যামি জেনকে আর কডি গান্থারকে স্লিপার হোল্ডে নেয়। তো এই সিকোয়েন্সটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। আর তার থেকেও যে বিষয়টা ভালো লাগছে সেটা হলো যে গান্থার কিন্তু এই স্লিপার হোল্ডে থাকা অবস্থায় সিএম পাঙ্কের যে চোখের মধ্যে আঙুল দিয়ে সিএম পাঙ্কে তো সাবমিশন থেকে ছাড়িয়ে নেয়, মানে সাবমিশনকে ছাড়িয়ে নেয়। তবে কডির কাছে কিন্তু গান্থার আর নিজেকে ছাড়াতে পারতেছিল না, এর জন্য সে কিন্তু স্যামিজেনকে ডাকতেছিল যে স্যামি আমাকে বাঁচা। তো কেন জানি এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমার হাসি পাইছিল এই বিষয়টা দেখে, আমি অনেকটা সময় হাসছি। আর এখন যে কথা বলতেছি আমি এখনো কিন্তু হাসতেছি, মানে আমার মনে পড়লে কেন জানি হাসি পাচ্ছে, আমি জানি না। তবে এই সিকোয়েন্সটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, এরপর আমরা স্যামি জেনের কাছ থেকে হালুফা কিক দেখতে পাই, কডির কাছ থেকে ক্রস রুটস দেখতে পাই, গান্থার আবার ক্লোজ লাইন সিএম পাঙ্ক আবার গান্থারকে জিটিএস মারে। তবে গান্থার আবারও ফাইট ব্যাক করে, সিএম পাঙ্ককে স্লিপার হোল্ডে নেয়। কডি এদিকে রিকভার হয়ে এসে সে আবার গান্থারকে একটা ক্রস রুটস মারে। এদিকে পাঙ্ক আবার রিকভার করে স্যামি জেনকে একটা জিটিএস মারে, যার জন্য স্যামি জেন মার খেয়ে একেবারে রিংয়ের বাইরে চলে যায়। রিংয়ের মধ্যে গান্থার একা পড়ে যায়। পাঙ্ক এবং কডি দুজনে মিলে ইচ্ছা মতো কিন্তু এখানে গান্থারকে বাজিয়েছে। এরপর এমন একটা সিকোয়েন্স আসে যে সিএম পাঙ্ক মূলত গান্থারকে ধরে রাখে আর কডি যায় একটা কডি কাটারের জন্য। তবে গান্থার সেখান থেকে সরে গেলে এই কাটারটা কিন্তু গিয়ে সিএম পাঙ্ককে গিয়ে হিট করে। তো এখানে একটা মিসম্যাচ হয়েছে আর এটারই কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছে গান্থার। সে রিং সাইড থেকে যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ আছে যে বেল্টটা, এটা নিয়ে এসে কডিকে একটা চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে হিট করে, দেন একটা পাওয়ার বম মারে, সে পিন করে। দ্বিতীয় রিফারি এসে 1-2 করতেই সেখানে আমরা একটা শকিং জিনিস দেখতে পাই। সেখানে চলে আসে
নিকলডিস এসে রেফারি পা টেনে বের করে দেয়। আর আজকে নিকলডিসের যে রিয়াকশনটা ছিল এটা কিন্তু অন্য রকমেরই ছিল। আর এটা দেখার পরে আমার আর বুঝতে কোনো অসুবিধা হয়নি যে এবার আমরা সামারস্লামে গান্থার এবং নিকলডিসের মধ্যেই ম্যাচ দেখতে পাবো। এর জন্য এই সেগমেন্টটা বা এই সিকোয়েন্সটা এই ম্যাচের মধ্যে রাখা হয়েছে। তো নিকলডিস যেহেতু এখানে গান্থারের ওপরে চ্যাম্পিয়নশিপ বেল্ট দিয়ে অ্যাটাক করে, তো ততক্ষণে আবার সিএম পাঙ্ক এই ম্যাচের মধ্যে রিকভার হয়ে এসে গান্থারকে একটা জিটিএস মারে। তবে কডির অবস্থা তো আগে থেকেই খারাপ, কডি নিজে থেকে গিয়ে আর গান্থারকে পিন করতে পারে না, যার জন্য সিএম পাঙ্ক নিজে কডিকে টেনে নিয়ে গিয়ে গান্থারের ওপরে ফেলে রাখে। এরপরে নিকলডিস রেফারিকে রিংয়ের মধ্যে পাঠিয়ে দেয়। 1 2 3 সিএম পাঙ্ক এবং কডি এই ম্যাচটা জিতে যায়। গান্থার এবং স্যামি জেন এই ম্যাচটা জিততে পারেনি। স্যামি জেন হয়তোবা সামারস্লামে থাকতেছে না, তবে নিকলডিস এবং গান্থারের মধ্যে কিন্তু এখন ডেফিনেটলি আমরা সামারস্লামে ম্যাচ দেখতে পাবো। তো এই বিষয়টা কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি পার্সোনালি এই বিষয়টার জন্য অনেক বেশি হ্যাপি যে ফাইনালি কোম্পানি এই ম্যাচটা সামারস্লামে করতেছে। যদিও এটা অফিসিয়াল হয়নি, তবে খুব শীঘ্রই অফিসিয়াল হয়ে যাবে আশা করছি। এরপর আসি আমরা অরিজিনাল মেইন ইভেন্টে। তো অরিজিনাল মেইন ইভেন্টে আমরা রোমান রেইন্স এবং জেলেন ব্রনসনের মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। সত্যি কথা বলতে এই সেগমেন্টটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আপনাদের কাছে এই সেগমেন্টটা কেমন লেগেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু এই সেগমেন্টটা একদমই ভালো লাগেনি। মানে রোমান রেইন্স এখানে জেলেন ব্রনসনের চামচামু করতেছিল, তার প্রশংসা করতেছিল, সে এটা সে ওটা, মানে টাকা পয়সার জন্য কোম্পানি যে এখানে এরকম একটা সেগমেন্ট রেখেছে এটা কিন্তু বোঝাই যাচ্ছিল। তবে রোমান রেইন্স হলো কোম্পানির সব থেকে বড় সুপারস্টার, তার যে একটা ক্যারেক্টার আছে, তার যে একটা অ্যাটিটিউড আছে, বলা যায় যে 50% কিন্তু এই সেগমেন্টের মধ্য দিয়ে নষ্ট করে ফেলেছে কোম্পানি। মানে কেমন জানি এই সেগমেন্টটা ছিল, রোমান এখানে চামচামু করতেছে, অন্য একজনের গ্লেস করতেছে, আর শুধু গ্লেস না, মানে একবারে গ্লেস দিতে দিতে একেবারে আকাশে পৌঁছে দিয়েছে। তো এই বিষয়টা কেন জানি আমার কাছে একদমই ভালো লাগেনি। আর এখানে কিন্তু থেমে থাকেনি রোমান রেইন্স, কিন্তু এখানে জেলেন ব্রনসনকে একটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ দিয়েছে, তবে এটা ছিল একটা কাস্টমাইজ চ্যাম্পিয়নশিপ বেল্ট। এরপরে ফাইনালি রোমান রেইন্স সবাইকে দিয়ে নিজেকে অ্যাকনলেজ করায়, না নিজেকে না দুজনকে অ্যাকনলেজ করায়। এখানে সে অ্যাকনলেজ মি বলেনি, বলেছে অ্যাকনলেজ আস। এরপরে সেখানে সেথ রলিন্সের মিউজিক হিট হয়ে যায়। রোমান রেইন্স এবং জেলেন ব্রনসন সামনের দিকে ফোকাস করে, তবে সেখানে সেথ রলিন্স আসে না, স্টিল চেয়ার নিয়ে আসে, ট্যারিস না এই টাইপের কিছু একটা নাম হবে। তবে পেছন থেকে কিন্তু সেথ রলিন্স এসে রোমান রেইন্সের উপর অ্যাটাক করে। এরপরে সেই স্টম্পের জন্য যায়, তবে সামনে গিয়ে জেলেন ব্রনসন দাঁড়িয়ে যায়, যার জন্য সেথ রলিন্স এখানে স্টম্প করতে পারে না। ততক্ষণে রোমান রেইন্স রিকভার হয়ে গিয়ে সেথ রলিন্সকে একটা সুপারম্যান পাঞ্চ, এরপর একটা স্পিয়ার মারে। সেখান থেকে সেথ রলিন্স এবং তার সঙ্গে যে ছিল চলে যায়। শেষ পর্যন্ত রোমান রেইন্স এবং জেলেন ব্রনসন রিংয়ের মধ্যে টিকে যায়। এরপরে যে NBA চ্যাম্পিয়ন যে হয়েছে জেলেন ব্রনসন, এটা যে ট্রফিটা এটা আবার নিয়ে আসা হয় সেখানে। এটা দিয়ে রোমান রেইন্স পোজ দেয়, আর রোমান রেইন্সের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ দিয়ে জেলেন ব্রনসন পোজ দেয়। আর এই পোজের মধ্য দিয়ে, এই প্রমোশনের মধ্য দিয়ে মূলত আজকের এসএনএমইটা শেষ হয়েছে। তো ওভারঅল আজকের এসএনএমই স্যাটারডে নাইট মেন ইভেন্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।